শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 13 জুলাই সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো নাগরিকত্ব নির্ধারণে ন্যায্য পদ্ধতি জরুরি, আসামে বিদেশি বলে ঘোষিত 27 জনের বড় স্বস্তি সুপ্রিম কোর্টে। আসামের মাটিতে নাগাদের জরিপ, বাধা দিতে গিয়ে মারধরের শিকার যুবক। ভাঙ্গা রাস্তা, জলজট ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে মেহেরপুরে নাগরিকদের প্রতিবাদ। প্রাকৃতিক দুর্যোগের কবলে বাংলাদেশ, অতিবৃষ্টি ও বন্যায় মৃত্যু বেড়ে 50, অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্কুল কলেজ। ওভারলোডেড বাহনের হাত থেকে সড়ক বাঁচাতে গঠিত 5টি টাস্ক ফোর্স। সরকারি বিদ্যালয়ে পড়াবে এআই রোবট, অভিনব উদ্যোগ তেলেঙ্গানা সরকারের। পুরীর রথযাত্রায় নজিরবিহীন নিরাপত্তা, মোতায়েন 13,000 পুলিশ ও 15 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। জল স্থল আকাশে কড়া পাহারা। মাতৃত্বকালীন ছুটি করুণা নয়, নারীর সাংবিধানিক অধিকার, গুরুত্বপূর্ণ রায় জম্মু কাশ্মীর হাইকোর্টের। পিতার রক্তের ঋণ সুদ হবেই, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধের শপথ মুজতবা খামেইনির। বিদ্যানগর চা বাগানের অচলাবস্থা, সাংসদ কৃপনাথ মালার মধ্যস্থতায় সমাধান সূত্র। মালিকপক্ষ, ইউনিয়ন ও বাগান পঞ্চায়েতের ত্রিপাক্ষিক আলোচনা। এবং সর্বশেষ খবরটি হলো বাণিজ্যে একতরফা সিদ্ধান্ত নয়, আলোচনায় সমাধান। মার্কিন অতিরিক্ত শুল্কের প্রস্তাবে কড়া বার্তা ভারতের। এবারে শুনুন বিস্তারিত খবর। নাগরিকত্বের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্নে ন্যায্য আইনসম্মত ও যুক্তিসঙ্গত প্রক্রিয়া অনুসরণ করতেই হবে, এই পর্যবেক্ষণ করে আসামে বিদেশি হিসেবে ঘোষিত 27 জনের মামলায় বড় স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত ওই 27 ব্যক্তিকে বিদেশি বলে ঘোষণা করে দেওয়া গুয়াহাটি হাইকোর্টের রায় বাতিল করে দিয়েছে। একই সঙ্গে বিচারপতি বিক্রমনাথ ও সন্দীপ মেহতার বেঞ্চ 27টি আপিল মঞ্জুর করেছে এবং সেগুলির নিষ্পত্তির জন্য মামলাগুলো সংশ্লিষ্ট ফরেনার্স ট্রাইব্যুনালে ফেরত পাঠিয়েছে। আজ বিচারপতি বিক্রমনাথ এবং সন্দীপ মেহতার বেঞ্চ জানিয়েছে, কোনো ব্যক্তি ভারতীয় নাগরিক নাকি বিদেশি তা নির্ধারণের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এমন সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজের বক্তব্য ও প্রমাণ পেশ করার পূর্ণ সুযোগ দিতে হবে। আদালত স্পষ্ট জানিয়েছে, প্রক্রিয়াগত ত্রুটির ভিত্তিতে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া যায় না। আদালত বলেছে, নাগরিকত্ব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও আইনগত বিষয়, যার নিষ্পত্তির সময় ন্যায্য নীতি কঠোরভাবে মেনে চলা প্রয়োজন। তাই এই ধরনের মামলায় শুধুমাত্র প্রযুক্তিগত বা প্রক্রিয়াগত কারণে কোনো ব্যক্তিকে বিদেশি ঘোষণা করা ঠিক নয়। আদালতের মতে প্রত্যেক ব্যক্তির ন্যায্য শুনানি পাওয়ার অধিকার রয়েছে এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ, আইনসম্মত ও যুক্তিসঙ্গত। এ সম্পর্কে সুপ্রিম কোর্টে বিচারপতিদের মন্তব্য, নাগরিকত্ব এবং বিদেশির মর্যাদা অত্যন্ত সাংবিধানিক ও আইনগত তাৎপর্যপূর্ণ একটি ক্ষেত্র। যারা আইনত ভারতীয় নাগরিকত্ব দাবি করার অধিকারী নন, তারা যেন প্রক্রিয়ার অপব্যবহার করে মিথ্যা দাবি করে বা বিলম্বের সুযোগ নিয়ে এই মর্যাদা না পান, তা নিশ্চিত করার ক্ষেত্রে রাষ্ট্রের একটি আইনসম্মত ও জোরালো স্বার্থ রয়েছে। তাই সময় নিয়ে নিয়ম নীতি মেনে এই পর্যালোচনার প্রয়োজন রয়েছে বলে মনে করছে শীর্ষ আদালত। এই 27 জনকে আসামের বিভিন্ন ফরেনার্স ট্রাইব্যুনাল বিদেশি বলে ঘোষণা করেছিল। পরে গুয়াহাটি হাইকোর্টও সেই সিদ্ধান্ত বহাল রাখে। অভিযোগ ছিল, শুনানির সময় অনেক ক্ষেত্রেই আবেদনকারীদের পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়নি অথবা প্রমাণ যথাযথভাবে বিবেচনা করা হয়নি। এরপরে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সুপ্রিম কোর্ট গুয়াহাটি হাইকোর্টের রায় বাতিল করে সংশ্লিষ্ট ফরেনার্স ট্রাইব্যুনালগুলিকে নির্দেশ দিয়েছে, তারা যেন মামলাগুলির নতুন করে বিচার করে শুনানির সময় আবেদনকারীদের সমস্ত নথি, সাক্ষ্য প্রমাণ ও আইনি যুক্তি বিবেচনা করে আইন অনুযায়ী নতুন সিদ্ধান্ত নিতে হবে। ততদিন পর্যন্ত আগের বিদেশি ঘোষণার ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। আসামে বহু বছর ধরেই নাগরিকত্ব, এনআরসি, ডিভোটার এবং ফরেনার্স ট্রাইব্যুনাল সংক্রান্ত মামলা নিয়ে বিতর্ক চলছে। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের এই রায় স্পষ্ট বার্তা দিল যে নাগরিকত্ব নির্ধারণের ক্ষেত্রে প্রশাসনিক দ্রুততার চেয়ে ন্যায্য বিচার প্রক্রিয়াই বেশি গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে একই ধরনের মামলা এই পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ নজির হিসেবে বিবেচিত হতে পারে। পরবর্তী খবরটি হলো, আসাম নাগাল্যান্ড সীমান্তের উরিয়ামঘাট এলাকায় নাগাদের কথিত জনশুমারি পরিচালনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, জরিপে বাধা দেওয়া এক যুবককে নাগা দলের সদস্যরা বেধড়ক মারধর করে গুরুতর জখম করেছে। স্থানীয়দের অভিযোগ, গোলাঘাট জেলার স্বরূপতার মহকুমার আসাম নাগাল্যান্ড সীমান্তে
নাগাদের অবৈধ অনুপ্রবেশ ও জনশুমারির বিষয়টি নিয়ে রাজ্য সরকার গুরুত্ব না দেওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জানা গেছে রবিবার 4-5 জনের একটি নাগা দল সীমান্তবর্তী বি সেক্টরের 2 নম্বর চেনপুর গ্রামে জনশুমারির কাজ করতে আসে। এর আগের দিন 1 নম্বর চেনপুরেও একই ধরনের জরিপ চালানো হয়েছিল বলে অভিযোগ। রবিবার 2 নম্বর চেনপুর গ্রামের বাসিন্দারা আসামের গ্রামে এ ধরনের জরিপে বাধা দেন। এই সময় ঘটনাস্থলে আরও বহু নাগা ব্যক্তি জড়ো হলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও সংঘর্ষের সৃষ্টি হয়। অভিযোগ, নাগা দলের হামলায় সানি কাপুর তপ্পু নামে এক যুবক গুরুতর আহত হন। তাকে স্বরূপতার অসামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন। পরবর্তী খবরটি হলো, ওভারলোডেড বাহনের জন্যই কাছাড় জেলায় সড়ক ও সেতু বারবার ক্ষতির মুখে পড়ছে। এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন সরকারি দফতরকে যুক্ত করে একটি টাস্ক ফোর্স গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল গত 3 জুলাই। কাছাড়ের অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পালের পৌরোহিত্যে অনুষ্ঠিত ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। কাছাড় জেলাকে 5টি জোনে ভাগ করে 5 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অধীনে যৌথ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। তবে শিলচর শহরের বিপর্যস্ত সড়ককে এর আওতার বাইরে রাখা হয়েছে। প্রথম টাস্ক ফোর্সটি গঠন করা হয়েছে রংপুরকে কেন্দ্রে রেখে। এটির দায়িত্বে রয়েছেন উদারবন্দের সার্কেল অফিসার প্রণবানন্দ দেওরা। তার অধীনে থাকবেন ওই এলাকার বন দফতরের রেঞ্জ অফিসার, রংপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ, আবগারি বিভাগের অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অরিজিৎ দে ও জেলা পরিবহন দফতরের অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট ইন্সপেক্টর পার্থসারথী তেরং। দ্বিতীয় টাস্ক ফোর্সটি গঠন করা হয়েছে লায়লাপুর এলাকার জন্য। এটির দায়িত্বে রয়েছেন সুনাইর সার্কেল অফিসার দিবাকর দেব। তার অধীনে থাকবেন ওই এলাকার বন দফতরের রেঞ্জ অফিসার, লায়লাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ, আবগারি বিভাগের অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর মনোজ গুপ্ত ও জেলা পরিবহন দফতরের অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট ইন্সপেক্টর অমর দাস। মালিডহরকে নিয়ে তৃতীয় যে টাস্ক ফোর্সটি গঠন করা হয়েছে সেটির দায়িত্বে রয়েছেন কাটিগোড়ার সার্কেল অফিসার যাত্রাকান্ত কর্মকার। তার অধীনে থাকবেন ওই এলাকার বন দফতরের রেঞ্জ অফিসার, গুমরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ, আবগারি বিভাগের অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর বলবীর সিং ও জেলা পরিবহন দফতরের অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট ইন্সপেক্টর নূর আলম উদ্দিন। লক্ষ্মীপুরের সার্কেল অফিসার কৃষ্ণ কিশোর শহরিয়ার নেতৃত্বে জিরিঘাটের জন্য যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে সেটিতে থাকবেন ওই এলাকার বন দফতরের রেঞ্জ অফিসার, গুমরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ, আবগারি বিভাগের অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর নবজ্যোতি দেব ও জেলা পরিবহন দফতরের অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট ইন্সপেক্টর প্রদীপ্ত দাস। বড়খোলা এলাকার জন্য যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে সেটির দায়িত্বে রয়েছেন কাছাড় সদর সার্কেলের সার্কেল অফিসার অর্ণব কুমার বড়ুয়া। তার অধীনে থাকবেন ওই এলাকার বন দফতরের রেঞ্জ অফিসার, বড়খোলা থানার ইনচার্জ, আবগারি বিভাগের অ্যাসিস্ট্যান্ট পুলিশ ইন্সপেক্টর রাজেশ্বর রায় ও জেলা পরিবহন দফতরের অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট ইন্সপেক্টর চন্দন গগৈ। কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন এই টাস্ক ফোর্সগুলি ওভারলোড বাহনগুলো পরীক্ষা করে বিহিত ব্যবস্থা নেবে। পরবর্তী খবরটি হলো, মাতৃত্বকালীন ছুটি কোনো সরকারি দয়া বা অনুগ্রহ নয়, এটি কর্মজীবী মহিলাদের সাংবিধানিক অধিকার। তাই নিয়ম মেনে মাতৃত্বকালীন ছুটি নিলে সেই সময়ের বেতন ও ভাতা বন্ধ রাখা যাবে না। এক গুরুত্বপূর্ণ রায়ে এমনই স্পষ্ট বার্তা দিল জম্মু কাশ্মীর উচ্চ আদালত। মামলাটি দায়ের করেছিলেন জম্মু কাশ্মীর একটি সরকারি চিকিৎসা মহাবিদ্যালয়ের কয়েকজন চিকিৎসক। তাদের অভিযোগ, সরকারি নির্দেশিকা অনুযায়ী মাতৃত্বকালীন ছুটি অনুমোদিত হলেও পরে ছুটির সময়ের বেতন ও ভাতা আটকে দেওয়া হয়। এমনকি ওই সময়কে তাদের কর্মদায়িত্বের বাইরে বলে চিহ্নিত করা হয়। মামলাকারীদের দাবি, ছুটি মঞ্জুর হওয়ার পর বেতন কাটা হবে এমন কোনো তথ্য আগে জানানো হয়নি। রাজ্য সরকারের তরফে আদালতে দাবি করা হয়, আবেদনকারীরা স্থায়ী সরকারি কর্মী নন, তারা চুক্তিভিত্তিকভাবে নিযুক্ত, তাই মাতৃত্বকালীন ছুটির সময় বেতন পাওয়ার অধিকার তাদের নেই। তবে বিচারপতি রজনীশ ওসওয়ালের বেঞ্চ সরকারের ওই যুক্তি খারিজ করে দেয়। আদালতের পর্যবেক্ষণ, একবার মাতৃত্বকালীন ছুটি অনুমোদিত হলে সেই সময়ের বেতন ও ভাতা আটকে রাখার কোনো সুযোগ নেই। মাতৃত্বকালীন ছুটির অধিকার এবং পূর্ণ বেতন পাওয়ার অধিকার পরস্পরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। রায়ে আদালত আরও জানিয়েছে, মাতৃত্বকালীন ছুটিকে কখনো সরকারি দয়া বা করুণার বিষয় হিসেবে দেখা যায় না। এটি সংবিধান প্রদত্ত অধিকার, যা কোনো পরিস্থিতিতেই খর্ব করা যায় না। একই সঙ্গে মামলাকারী চিকিৎসকদের ছুটির সময়ের বকেয়া বেতন ও সমস্ত প্রাপ্য ভাতা দ্রুত পরিশোধের নির্দেশ দিয়েছে আদালত। পরবর্তী খবরটি হল, মধ্যপ্রাচ্যে ফের সংঘাতের মধ্যে প্রয়াত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করলেন।
তার পুত্র ও বর্তমান সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি পিতার শেষকৃত্যের পর দেশবাসীর উদ্দেশ্যে প্রকাশিত এক লিখিত বার্তায় তিনি জানান, দেশের মানুষের একমাত্র প্রত্যাশা হলো খামেনি হত্যার প্রতিশোধ এবং সেই লক্ষ্য পূরণ করাই তাদের অঙ্গীকার। মুজতবা বলেন, শুধু তার পিতাই নন, সাম্প্রতিক যুদ্ধে নিহত সব নেতা ও যোদ্ধার রক্তেরও জবাব দেওয়া হবে। তার দাবি, তারা থাকুন বা না থাকুন, এই প্রতিজ্ঞা পূরণ হবেই। একই সঙ্গে তিনি বিশ্বের স্বাধীনতাকামী মানুষকে এই লড়াইয়ের অংশ হওয়ার আহ্বানও জানান। এই বার্তা এমন সময় এলো যখন ইরানকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সম্প্রতি ইসরায়েল দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করছে ইরান। এরপর ডোনাল্ড ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, তার উপর হামলার চেষ্টা হলে ইরানের বিরুদ্ধে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালাবে আমেরিকা। তার দাবি, ইরানকে লক্ষ্য করে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে। তবে ট্রাম্পের এই সতর্কবার্তাকে গুরুত্ব দিতে নারাজ মুজতবা খামেনি। তার বক্তব্য, ভয় দেখিয়ে ইরানকে লক্ষ্যচ্যুত করা যাবে না। পিতার মৃত্যু এবং যুদ্ধে নিহতদের রক্তের প্রতিশোধ নেওয়াই তাদের প্রধান লক্ষ্য এবং সেই অঙ্গীকার থেকে তারা সরে আসবেন না। পরবর্তী খবরটি হলো, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল তেলেঙ্গানা সরকার। রাজ্যের একটি সরকারি বিদ্যালয়ে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এই শিক্ষকরা নিয়মিত শ্রেণীকক্ষে পাঠদান করবে এবং আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষার সঙ্গে পরিচিত করবে পড়ুয়াদের। রঙ্গারেড্ডি জেলার জনওয়াড়া জেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ে শীঘ্রই 3টি রোবট শিক্ষক দায়িত্ব নেবে। প্রায় 750 জন ছাত্রছাত্রী নিয়ে চলা এই বিদ্যালয় তেলেঙ্গানার প্রথম সরকারি শিক্ষা প্রতিষ্ঠান হতে চলেছে, যেখানে নিয়মিতভাবে এই ধরনের প্রযুক্তি নির্ভর শিক্ষক পাঠদান করবে। এই উদ্যোগ বাস্তবায়নের জন্য হায়দ্রাবাদের ইন্ডাস আন্তর্জাতিক বিদ্যালয় এবং তেলেঙ্গানা সরকারের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা নবীন নিকোলাস এবং ইন্ডাস আন্তর্জাতিক বিদ্যালয়ের অধ্যক্ষা ফরিদা ফারাজ চুক্তিপত্রে স্বাক্ষর করেন। সরকারের দাবি, এই প্রকল্পের মাধ্যমে শুধু পাঠদান নয়, পড়ুয়াদের দক্ষতা বৃদ্ধি, পেশা নির্বাচনের পরামর্শ, প্রযুক্তি নির্ভর শিক্ষার সুযোগ এবং বিভিন্ন শিক্ষামূলক কর্মকাণ্ডেরও ব্যবস্থা করা হবে। পাশাপাশি সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে যৌথ শিক্ষামূলক কর্মসূচিরও আয়োজন করা হবে। পরবর্তী খবরটি হল, পুরীর রথযাত্রাকে কেন্দ্র করে এবছর নজিরবিহীন নিরাপত্তা বলয় গড়ে তুলেছে উড়িষ্যা সরকার। লক্ষ লক্ষ পুণ্যার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে শহর জুড়ে বহুমাত্রিক নজরদারির ব্যবস্থা করা হয়েছে। স্থলপথের পাশাপাশি সমুদ্র উপকূলেও থাকবে কড়া পাহারা। আকাশপথে ড্রোনের মাধ্যমে চলবে সার্বক্ষণিক নজরদারি। গোটা শহরে মোতায়েন করা হবে প্রায় 13,000 পুলিশ কর্মী ও হোমগার্ডের পাশাপাশি 15 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে জগন্নাথ দেবের ঐতিহ্যবাহী রথযাত্রা। এই উৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত এবং বিদেশ থেকেও বিপুল সংখ্যক ভক্ত পুরীতে পৌঁছান। সেই বিপুল জনসমাগম সামলাতে আগেভাগেই প্রস্তুতি চূড়ান্ত করেছে প্রশাসন। উড়িষ্যা পুলিশের মহাপরিচালক ওয়াইবি খুরানিয়ার নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠকে নিরাপত্তা পরিকল্পনার শেষ মুহূর্তের পর্যালোচনা করা হয়। বৈঠকের পর জানানো হয়েছে, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর 15 কোম্পানির পাশাপাশি দ্রুত প্রতিক্রিয়া বাহিনী মোতায়েন থাকবে। আইন শৃঙ্খলা রক্ষা, যান চলাচল নিয়ন্ত্রণ, ভিড় সামলানো এবং পুণ্যার্থীদের সহায়তায় শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে। পুলিশ জানিয়েছে কোন এলাকায় কত সংখ্যক বাহিনী মোতায়েন করা হবে এবং কোন আধিকারিকের কী দায়িত্ব থাকবে তার পূর্ণাঙ্গ পরিকল্পনা ইতিমধ্যেই তৈরি হয়েছে। যে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নিশ্চিত করতে সব বাহিনীর মধ্যে সমন্বয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। স্থলপথের পাশাপাশি সমুদ্র উপকূলেও নজরদারি আরও জোরদার করা হচ্ছে। উপকূলীয় নিরাপত্তা নিশ্চিত করতে ভারতীয় নৌসেনা, উপকূলরক্ষী বাহিনী এবং উড়িষ্যা মেরিন পুলিশ যৌথভাবে টহল ও নজরদারি চালাবে। সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় উপকূল জুড়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। উড়িষ্যা পুলিশের জারি করা নির্দেশিকায় শহরের গুরুত্বপূর্ণ এলাকা, রেল স্টেশন, বাস স্ট্যান্ড এবং জনবহুল স্থানে তল্লাশি আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেহজনক ব্যক্তি ও গতিবিধির উপর কড়া নজর রাখার পাশাপাশি বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দল এবং পুলিশ কুকুর বাহিনীকে সর্বক্ষণ প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের আশা, এই বিস্তৃত নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এবছরের রথযাত্রা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।